আকাশ ঘন নীল, তার মধ্যে ছোপ ছোপ করে ভেসে আছে স্তূপাকারের মেঘরাজ। মাথার উপর বড় ছাতা ধরে রেখেছে পিন্টু, এখানকার স্পট বয়। আদ্র এসেছে শুটিং এর জন্য। 2বার শুট করা হয়ে গেছে, আর একটুখানি বাকি। নায়িকা টাচ আপ নিচ্ছে, আদ্র এই ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে। গরম যা পড়েছে না, শরীরের ভেতরটা চিটচিট করছে। আদ্র একটা শাওয়ার নিতে পারলে ভীষণ ভালো হতো। আদ্র ভাই, প্রডিউসার আখতারুজ্জামান মুহিত ডেকে উঠলেন। চিন্তিত ভঙ্গিতে আদ্র পাশে এসে দাঁড়ালেন। আদ্র কানের কাছে নিজের মুখ দিয়ে অত্যন্ত নিচু গলায় বলে উঠলেন, মুক্তি ম্যাডাম আসছে, আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আপনার অনুমতি ব্যতীত উনাকে আমি এখানে আনতে পারি না, তাই আগে আপনার কাছে আসলাম। আদ্র চোখজোড়া ক্ষুধার্ত বাঘের মতো জলজল করে উঠল। মুক্তির এখানে আসার পেছনের কারণটা সে ভালোভাবেই বুঝতে পারছে। নাসির উদ্দিনকে দেখা গেলেও তিনি ঘোড়ার ন্যায় ছুটে আসছেন। স্যার, হাত ইশারায় তাকে থামিয়ে দিল আদ্র। ঠান্ডা গলায় বলল, আমি শুনেছি, ওকে আসতে দাও। আর আশেপাশে কোনো মিডিয়ার লোক যেন না থাকে। আমি চাই না উল্টাপাল্টা কোনো কিছু নিউজ হোক। আপনার সাথে মুক্তি ম্যাডামরে এখন দেখলেই নিউজ ছড়াবে নায়কের জীবনে আবারও ফিরে আসতে চাচ্ছেন গায়িকা। নায়কও কি মেনে নিল তবে? প্রিয় কন্যার জন্য সব ভুলে মিটমাট হলো পারিবারিক সমস্যা। কথা শেষ করে দাঁত কেলিয়ে হেসে উঠলেন মুহিত। আদ্র ঠোঁটের কোণ প্রসারিত করল। মিডিয়াওয়ালাদের কাজই তো এমন। মুহিত চলে গেল। নাসির উদ্দিন পিন্টুর হাত থেকে ছাতা নিয়ে পিন্টুকে চলে যেতে বলল। ভেতরকার আলাপের মধ্যে বাহিরের কাউকে থাকতে দেওয়া ঠিক না। এই স্পট বয়দের একদম ভরসা নেই। টাকার অফার পেলেই শুটিং স্পটে চলা বিভিন্ন নিউজ লিক করে দেয়। জিন্সের সঙ্গে সাদা নীলের কাতুয়া পরনে ঠক ঠক শব্দ তুলে মুক্তি এগিয়ে আসছে আদ্র দিকে। তার চোখের উপর নীল রঙের সানগ্লাস। চোখ দেখা না গেলেও আদ্র স্পষ্ট বুঝতে পারছে, তার দিকেই একদৃষ্টে তাকিয়ে রয়েছে মুক্তি। আদ্র ধারালো চাহনি নিয়ে মুক্তির দিকে তাকিয়ে রইল। চোখ সরালো না। কাছে এসে আদ্র দিকে হাত বাড়িয়ে দিল। মুখে বলল, হ্যালো। আদ্র হাত বাড়ালো না, ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলে উঠল, নট ইন্টারেস্টেড। অপমানে থমথমে হয়ে গেল মুক্তির চেহারা। আশেপাশে তাকিয়ে কেউ দেখেছে কি না দেখে নিল। না, কেউ তাদের দিকে চোখ দিয়ে রাখেনি। বিষণ্ণ মন নিয়ে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, তুমি কিন্তু আমার অনেক গানে শ্যুট করেছ। সেই হিসেবে আমি হাত বাড়িয়েছিলাম। তোমার হাত ধরার জন্য আমি মরে যাচ্ছি না। আদ্র এক পায়ের উপর আরেক পা তুলে আরাম করে বসল। ফিচেল হাসিতে ওষ্ঠদয় মেতে উঠল। আমার হাত ধরার জন্য পাগল হলে কি আর অন্য পুরুষের কাছে চলে যেতে পারতে? কাম অন আদ্র, তুমি অন্তত থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে কথা বলো না। মানুষের মন পরিবর্তনশীল, কখন কাকে কিভাবে ভালো লেগে যায় তা কেউ বলতে পারে না। তুমি যদি ওই সময়ে আমার কথা শুনতে আর এবর্ষণ করতে দিতে আমাকে, তাহলে হয়তো আমাদের ভেতর আজও সম্পর্ক থাকত। আজকাল কি বিয়ের পরপরই বেবি নেয় বলো তো? আমার তো শারীরিক, মানসিক একটা প্রিপারেশনের ব্যাপার আছে নাকি? তুমি আমাকে সময়ই দিলে না। আমি কনসিভ করার পর পাগল হয়ে গেলে বাচ্চা বাচ্চা করে। তো তুমি কি আশা করো আমি নিষ্ঠুরদের মতন আমার বাচ্চার অস্তিত্ব বিনাশ করে ফেলব? তাও অর্থিত অবৈধ সম্পর্কের বাচ্চা ছিল না। তাই বলে আমাকে একটু সময় দেওয়া যেত না? আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে কনসিভ করাইনি মুক্তি। হয়ে গেছিল। বিধাতার হুকুম বোধহয় এভাবেই বাবা হওয়া লিখা ছিল আমার কপালে। তাই হয়েছে। তুমি যথেষ্ট সময় পেতে মুক্তি। পুরো 10 মান্থস। এই 10 মাসে একজন মেয়ের মা হওয়ার মতো মন মানসিকতা চলে আসে। তার উপর তোমার পেটে একটু একটু করে অর্থের গ্রোথ হচ্ছিল। তুমি সেসব অনুভব করছিলে না? তারপরও তোমার পাষাণ মনে দয়ামা জেগেছে। বাচ্চা জন্ম দিয়েই খালাস। কিভাবে ওইটুকুন বাচ্চাকে মায়ের শরীর দিতাম আমি? চিন্তাও করনি। দেখো আদ্র, এসব পুরনো কথা বাদ দাও। তুমি আমার কাছে কি জন্যে এসেছো সেটা স্পষ্ট বুঝতে পারছি আমি। রজনীকে তুমি যা বলেছ, সেই কথা যদি আমার সামনে উচ্চারণ করো, আমি সমাজ, আইন, সম্মান সব ভুলে যাব বলে দিলাম। তুমি আমাকে ভালো করেই চেনো, আমি কতটা ভালো আর ঠিক কতটা খারাপ। মুক্তি নিভে গেল পুরোপুরি। আদ্র এরকম তেজি মনোভাব সে আগে কখনো দেখেনি, এমনকি জয়ের সাথে বিয়ে করার সময়ও না। আদ্র মুক্তিকে মুক্তির মতোই ছেড়ে দিয়েছিল। তার জীবনে এসে কোনো ধরনের বাগড়া দেয়নি। মুক্তি দম ছেড়ে উঠে দাঁড়ালো। আসি তাহলে, ক্ষীণ গলায় বলল সে। আদ্র এক ভ্রু নাচিয়ে হাসিমুখে বলে উঠল, সব হাওয়া ফুরুস। সে কথার জবাব না দিয়ে রোদের ভেতরে নেমে পড়ল মুক্তি। সানগ্লাসটা চোখে লাগিয়ে হিল জুতোর গটগট শব্দ তুলে এগিয়ে চলল সামনের পথে।
ইয়েলো কালারের পোলোটি শার্ট গায়ে চড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো আদ্র। আকাশের বুকে চাঁদের আলো নেই। এই ফালি সূক্ষ্ম চাঁদ মেঘের আড়ালে অর্ধেক মুখ লুকিয়ে আছে। সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলতেই কানে এলো ক্ষীণ কণ্ঠস্বর। পেছনে ফিরে তাকালো আদ্র। একটা বাটি হাতে নিয়ে রজনী দাঁড়িয়ে আছে। আপনার জন্য। বাটিটা বাড়িয়ে ধরল রজনী। আদ্র ভ্রু কুঁচকে বাটির ভেতর তাকাতে তাকাতে প্রশ্ন ছুড়ে দেয়। কি এতে? পায়েস। আমার জন্য? হুম। আপনি নাকি মিষ্টি খেতে পছন্দ করেন। মাথায় ক্যালকুলেশন চলল। নিশ্চয়ই অর্থির থেকে জেনেছে। আর পায়েস বানিয়ে তার অভিমান ভাঙাতে এসেছে। তার অভিমান ভাঙানো এতই সহজ? মোটেও না। নায়ক সাহেবের নাকে দড়ি দিয়ে গরুর মতো ঘোরানোর ফল তো রজনী ম্যাডামকে একটু হলেও পেতে হবে। চোখ সরিয়ে নিল আদ্র। বারান্দায় গোল বলের মতো নরম গদি। একটার উপর বসে অভিমানী কণ্ঠটা নাড়ায় আদ্র। আমি পায়েস খাবো না। নিয়ে যান। মুখ দিয়ে যন্ত্রণাসূচক একটি শব্দ বেরিয়ে এলো রজনীর। ভ্রু যুগল কুচকে ছোপছোপ শব্দ তুলে আদ্র সামনে এসে দাঁড়ালো। এমন করছেন কেন? কি করছি আমি? কেমন করছি? এই যে, কথা বলতে চাইছেন না, ইগনোর করছেন। রুড বিহেভ। আপনি তো এমন ছিলেন না। আপনি না নরম মনের মানুষ ছিলেন? নরম ছিলাম দেখেই তো আমার দাম না রজনী। তাই একটু শক্ত হওয়ার চেষ্টা করছি। এবার দাম পেলেও পেতে পারি। ঠোঁটের কোণ প্রসারিত করে বলল আদ্র। রজনীর কি যে হলো? প্রচণ্ড খারাপ লাগলো। একবার ভালোবেসে বর্ষর ধোঁকা পেল বিনিময়ে। তারপর আর ভালোবাসার কাছেই ঘেঁষেনি। নায়ক হয়েও চরিত্র ঠিকঠাক ধরে রেখেছে। তাকে আশ্রয় দেওয়ার পরেও কোনো অন্যায় আবদার করেনি। যদি প্রেমটা শরীরই হতো, তাহলে তো রজনীকে জোরও করতে পারত। একবার জোর করে কাছে পেতে চাইলে বাধ্য হয়ে কাছে যেতে হতো রজনীকে। কিন্তু তা সে করেনি। একটা নিরাপত্তাযুক্ত আশ্রয় দিয়েছে। পরিবারের একজন ভেবেছে। তারপর কখন, কিভাবে রজনীকে ভালোবেসে ফেলেছে। এবার পবিত্রভাবে রজনীকে নিজের করতে চায়। তাহলে কিসের বাধা রজনীর? সে নিজেও তো ভালোবাসার বিনিময়ে কঠিন অপমান, লাঞ্ছনা, গঞ্জনাই পেয়েছে। শারীরিক, মানসিক অত্যাচার পেয়েছে। এবার যদি জীবন তাকে আরও একবার সুযোগ দিতে চায়, তাহলে কেন হাতের মুঠ ভরে কুড়িয়ে নিতে চাইছে না রজনী? কিসের পিছুটান? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আদ্র ফ্যাকাশে মুখখানা মনবাড়ি কামড়ে ধরল। একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মাঝটায়। দম আটকে আটকে আসছে। বাটিটা নিচে রেখে হাঁটু গেড়ে বসল রজনী, আদ্র মুখোমুখি হয়ে। আদ্র অন্যদিকে তাকিয়েছিল। রজনী বলল, এদিকে তাকান। আদ্র তাকালো না। কি হলো? তাকান বলছি। সুসাহসের কাজ করে ফেলল রজনী। নিজেই আদ্র মুখ আজলায় ভরে নিজের দিকে ফেরালো। ছলছল চোখজোড়া পরিপূর্ণভাবে মেলে ধরে বলল, আমার বাচ্চা হবে না, জানেন তো? আমাদের অর্থী আছে। আমার তালাকও হয়নি এখনো। কথাটা বলেই মাথা নিচু করে ফেলল রজনী। বাম চোখের কোল ঘেঁষে এক ফোঁটা শীতল পানি গড়িয়ে পড়ল। হতবিহ্বল হয়ে সেকেন্ড দুই বসে রইল আদ্র। রজনীর সমস্যা কোথায় এবার স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। রজনীর হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি যদি সব ব্যবস্থা করে দেই, পারবে তো তাকে ডিভোর্স দিতে? সেকেন্ড তিনেক স্তব্ধ নয়নে আদ্র চোখের গভীরতা, মুখের আদল, ভ্রু এর ঘনত্ব, ঠোঁটের ভাঁজ মুখস্থ করে নিল রজনী। তারপর খুব শীতল কণ্ঠে বলে উঠল, পারবো। বুকটা ঠান্ডা হলো আদ্র সব অভিমানে গলে পানি। নিজের হাতের মুঠোয় আগলে ধরা রজনীর হাতজোড়ায় চুমু এঁকে দিল খুব সন্তর্পণে। কেঁপে উঠে লজ্জায় মাথা নোয়ালো রজনী। ভাগ্য তাকে সুখের ঠিকানায় নিয়ে যেতে প্রস্তুত। আমি নাসির উদ্দিন। আপনি কি অভি বলছেন? ঠোঁট থেকে সিগারেট সরিয়ে অভি ঝট করে উঠে দাঁড়ালো। ভ্রু কুচকে ফোনের ওপাশে থাকা নাসির উদ্দিনকে উত্তর করল, জি, অভি বলছিলাম। কিন্তু আপনি কে? বলতাম তো, আমি নাসির উদ্দিন। কোন নাসির উদ্দিন? আদ্র মেশতাকের ম্যানেজার। আদ্র মেশতাক? সঙ্গে সঙ্গেই আদ্র মেশতাককে তা মনে পড়ে গেল অভির। তবে কি রজনীর কোনো খবর বলার জন্য ফোন দিয়েছে সে? উৎকণ্ঠিত হয়ে উঠল অভি। আশেপাশে তাকালো, দোকানে মান্যতা গিজগিজ করছে। আধখাওয়া সিগারেটের বিল দ্রুত দোকানদারের দিকে ছুড়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো আদ্র। পথে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, আপনি আমাকে ফোন দিছেন কেন? আপনার সঙ্গে আদ্র স্যার দেখা করতে চাইছেন। আপনি আসবেন, নাকি আমরাই আসবো আপনার কাছে? একটু ভেবে অভি জবাব দিল, আমিই আসব। কোথায়? ঠিকানা আপনার ফোনে মেসেজ করে দিয়ে দিচ্ছি। চলে আসবেন যত দ্রুত সম্ভব। ফোন কাটার পরও অনেকক্ষণ ফোন হাতেই দাঁড়িয়ে রইল অভি। স্তব্ধতা গ্রাস করেছে তাকে পুরোপুরি।
হঠাৎ করে নাসির উদ্দিন তাকে কেন ফোন করল, আর কেনই বা দেখা করতে চাইছে। বিষয়টি স্পষ্ট বোধগম্য না হলেও এর সাথে রজনীর নামটা জড়িয়ে আছে বিধায়ী সে আগ্রহ প্রকাশ করেছে। একবার যেতেই হবে তাকে। টুং করে ফোনে মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। অভি চেয়ে দেখল, নাসির উদ্দিন ঠিকানা পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল অভি। 10টা 23 বাজছে। পকেটে যথেষ্ট টাকা আছে। এখনই একবার ঘুরে আসা যায় ওখান থেকে। দেখতে বাড়ির মতো লাগলেও এটা আদ্র বাড়ি না, স্পষ্ট বুঝতে পারছে অভি। কোনো ফার্ম হাউস, নইলে অফিস টফিস কিছু। কিন্তু এখানে ডেকে আনানোর মানেটা কি? অভি ভেবেছিল ঠিকানাটা বাসার, রজনীকেও হয়তো দেখতে পারবে, কিন্তু তা তো হলো না। হতাশ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক ফুঁড়ে তার। কেমন আছে রজনী? জানতে চাইল অবচেতন মন। খুট করে একটা শব্দ হতেই নড়েছে সোজা হয়ে বসল। আদ্র রুমে ঢুকতেই চোখ জোড়া ছানাবড়া হয়ে উঠল তার। টিভির পর্দায়ও এত সুদর্শন দেখায় না আদ্রকে। গালে ছোট ছোট গর্ত আছে। ডিম্পল বলে না ওগুলোকে? কেমন আছেন মি অভি? হাসিমুখে প্রশ্ন করল আদ্র। ঘোর কাটে অভির। মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ক্ষীণ গলায় উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি জানতে চাইবেন না? নায়ক মানুষ, ভালো আছেন এটা তো জানা কথাই। হা হা হা। নায়ক নায়িকা ভালো থাকে, সুখে থাকে, এমনটাই ধারণা সাধারণ জনগণের। তাই না অভি সাহেব? কিন্তু ধারণাটি ভুল। মিডিয়ায় হাসিমুখে কাজ করা মানেই সে ভেতর থেকে অনেক সুখী একজন মানুষ এমন ভাবা আসলে ঠিক না। সে যাই হোক, আমি আলহামদুলিল্লাহ সুখেই আছি, ভালো আছি। বলতে পারেন বেশ আছি। জি বুঝলাম, কিন্তু আমাকে এভাবে হঠাৎ ডাকলেন যে? কারণ আছে। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, জানেন তো? গুড। কারণটা বলি। ভনিতা আমার পছন্দ না, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড চলতে পছন্দ করি। আপনাকে এখানে ডাকানোর কারণ হচ্ছে, রজনী আপনাকে তালাক দিতে চাইছে। সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলা। ভেতরে ভেতরে চমকে উঠলেও বাহিরে স্বাভাবিকভাবেই বসে রইল অভি। নিজের কানকে বিশ্বাস না করার কোনো কারণ নেই। সে তো প্রথম বউকে তালাক না দিয়েই আরেকটি বিয়ের করে ফেলেছে। সেখানে রজনী তাকে তালাক দিয়ে নতুন জীবনে পা রাখতে চাইছে, তাকে আটকে দেওয়ার বা বাধা দেওয়ার সে কে? কেউ না। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল অভি। অস্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। একটু অবাক হলো আদ্র। ভেবেছিল অভিকে মানানোর জন্য একটু বেগ পোহাতে হবে। কিছু টাকাও রেডি করে রেখেছিল। টাকার উপর বড় জিনিস আর কিভা হতে পারে এই দুনিয়ায়? কিন্তু এক বাক্যে অভি রাজি হয়ে যাবে, তা ভাবতে পারেনি। শিউর? হ্যাঁ। রজনী কি আমার সাথে কথা বলবে এই ব্যাপারে? তার বলার দরকার নেই। আমি তো বলছি। আমি তার থেকে মতামত নিয়েই স্টেপ নিচ্ছি। ঠিক আছে। আমি সব কাগজপত্র গুছিয়ে আর উকিলের সঙ্গে কথা বলে আপনাকে ফোন করব আবার। আপনি কষ্ট করে আপনাদের কাবিননামা আমাকে দিতে পারবেন? কুরিয়ার করে পাঠিয়ে দিলে চলবে? চলবে। আচ্ছা, উঠি তাহলে। শুনুন, কিছু মনে করবেন না। আমি কিছু ক্যাশ। হাতের ইশারায় তাকে থামিয়ে দিল অভি। ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, সব সময় টাকা পয়সাই বড় হয় না। ওর সঙ্গে আমি অন্যায় করেছি, এই বোধ আমার হয়েছে। কথাটা কষ্ট করে ওকে জানিয়ে দিবেন। ওর বাকি জীবনটা ভালো কাটুক, সুখে কাটুক, দোয়া করি। অভি বেরিয়ে গেল। অভির ব্যাপারে যেটুকু রাগ আদ্র মনে ছিল, তা পুরোপুরি ধুয়েমুছে গেল। সবাই সবসময় খারাপ থাকে না। সময় মানুষকে পরিবর্তন করে দেয় ধীরে ধীরে। সারাদিন কোথায় ছিলে শুনি? ঘরে ফিরেই দোলার হম্বিতম্বি ভাব অভিকে বিরক্তির চরম শিখরে তুলে দিলেও নিশ্চুপ রইল সে। শরীর থেকে ঘামে ভেজা জবজবে শার্টটা খুলে বাথরুমে ঢুকল বিনাবাক্য ব্যয়। সঙ্গে সঙ্গে অভির ফোনের উপর হামলে পড়ল দোলা। আলাদা হওয়ার পর থেকে প্রায়ই এই কাজটি করে সে। কে ফোন দেয়, অভি কাকে ফোন দেয়, সবকিছু ঘেটে ঘুটে দেখে। অথচ এই সন্দেহপ্রবণ মনি যে সংসার নষ্টের পেছনে দায়ী তা দেখেও দেখছে না। কল লিস্টে অনেক আননোন নাম্বার, সব নাম্বার চিনল না। এতগুলো নাম্বার নিয়ে জেরা করাও সম্ভব না বিধায় মেসেজ বক্সে ঢুকল সে। নাসির উদ্দিনের মেসেজটি দেখতে পেয়ে ভ্রু কুঁচকে এলো তার। অভি বাথরুম থেকে বের হতেই দোলা বলে উঠল, তুমি কি নায়কের বাসায় গেছিলা? বাসায় না, অফিসে। শান্ত কণ্ঠেই জবাব দিল অভি। এখানে লুকোচুরির তো কিছু নেই। কেন? ডাকাইছিল। কি জন্যে? তালাকের বিষয়ে কথা বলতে। রজনীকে তালাক দিব আমি। এতদিন পর হঠাৎ তালাকের শখ জাগলো? আমার থেকে জাগেনি। রজনীই চায়। না হলে আদ্র সাহেবের সঙ্গে বিয়ে করাটা কেমন দেখাবে না? ও ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল দোলা।
তারপর অভির দিকে এগিয়ে এসে খুশিতে গদগদ কণ্ঠে বলল, তুমি ভুলেও তালাক দিবা না। বলবা যে তোমারে টাকা দিতে। টাকা দিলেই তালাক দিবা। 50 লাখের নিচে 1 টাকাও কম নিবা না, বুঝছো? নায়ক মানুষ, সম্মান আছে না একটা। সম্মানের ভয়ে ঠিকই তোমার শর্ত মানব। নইলে বলবা, তুমি সারা দুনিয়ায় জানাইয়া দিবা যে রজনী তোমার বউ লাগে, আর তোমারে তালাক না দিয়াই নায়কের লগে বিয়া বইছে। আর এইটাও কইবা, রজনী আর নায়কের অবৈধ সম্পর্ক আছে, রজনীর পেটেও অবৈধ বাচ্চা আছে নায়কের। নাইলে এতবড় নায়ক ওরে বিয়া করার লইগা পাগল হইয়া গেল কেন? আবার সবার সামনেই ওইদিন না অজ্ঞান হইয়া গেছিল? টিভিতে দেখাইছে তো, পোয়াতি দেখাই তো অজ্ঞান হইছে, বুঝো নাই? এগুলা কইলেই দেখবা নায়ককে থরথর কইরা কাঁপব। তখন 50 লাখ কেন, 1 কোটি চাইলেও দিয়া দিব। কি বুঝছো তুমি? এতদিনে যে কাজটি করা উচিত ছিল, তবুও করেনি অভি, আর সেই কাজটি করার আগে এক দণ্ড ভাবল না সে। শরীরের সর্বশক্তি দিয়ে কষিয়ে দোলার গালে চড় মেরে বসল। ভনভন করে উঠল মাথাটা। কয়েক কদম পিছিয়ে বিছানায় বসে পড়ল সে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, ও বাবা গো! রক্তচক্ষু করে চোখ তুলে তাকাতেই অভি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। গলা টিপে ধরল দু হাতে। চুলায় ভাত বসানো ছিল, বলক এসে ভাতের ফেনা চারপাশ ছড়িয়ে পড়তে লাগল। অভি দায়সারাভাবে উঠে গিয়ে চুলো বন্ধ করে দিল। তবুও সেদিকে ভ্রুক্ষেপ নেই দোলার। সে এক মনে ব্যাগ গোছাচ্ছে। আজকেই চলে যাবে বাপের বাড়ি। বিছানায় এসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়, চোখজোড়া বন্ধ করে অভি বলল, যাচ্ছ, যাও, আমি আর আনতে যাব না মনে রাইখো। সঙ্গে সঙ্গে কথার প্রত্যুত্তর করল দোলা, তোর সঙ্গে সংসার করার জন্য বসে নাই আমি। তুই থাক তোর রজনীকে নিয়া। থাপড়াইয়া গালের হাড্ডি, মাংস সব আলাদা করে ফেলুম। কথাবার্তা ঠিক মতো বল। ফুঁসে উঠে তৎক্ষণাৎ বিছানায় বসল অভি। তার দিকে রক্তচক্ষু করে ক্ষণকাল তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল দোলা। চুপচাপ ব্যাগ গোছাতে লাগল। মিনিট 2 পর ব্যাগ গোছানো শেষ হলে আলনা থেকে বোরকাটা তুলে নিল। বাতাসে একটা ভারী নিঃশ্বাস মিলিয়ে দিয়ে আবার শুয়ে পড়ল অভি। দোলাকে মোটেও সহ্য হচ্ছে না। চলে যাচ্ছে, যাক। আমি গেলাম। আমার বাপের বাড়িতে তোর ছায়াও যেন না দেখি। আর আমার বাপের থেইকা যেসব টাকা নিছোস, সেগুলা সব ফেরত দিবি। নাইলে পুলিশের কাছে যামু আমি। নারী নির্যাতনের মামলা দিমু। তুই আমারে চিনোস নাই। কাটা কাটা গলায় কথাগুলো ছুড়ে দিয়ে ব্যাগ সমেত ঘর ছেড়ে বেরিয়ে পড়ল দোলা। দরজাটা এত জোরে লাগালো যে দরাম করে শব্দ হলো। তবুও তার দিকে ভ্রুক্ষেপ করল না অভি। ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমালো সে। বেলা 11:34, মঙ্গলবার। বড় লিভিং রুমে গুটিসুটি মেরে বসে রয়েছে অভি। আর বিস্মিত নয়ন জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। এত সুন্দর বাড়ি দেখার তৌফিক এর আগে হয়নি কোনোদিন। তার পাশেই বসে আছে উকিল। কাগজপত্র ঘাটাঘাটি করছে। টাকার জোর থাকলে কি না করা যায়। মাত্র 6 দিনে ডিভোর্সের সবকিছু তৈরি করে ফেলেছেন আদ্র সাহেব। আজকে অভিকে ডাকিয়েছেন পেপারে সাইন নেওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর আদ্র পেছনে পেছনে রজনীকেও আসতে দেখা গেল। কতদিন পর দেখল রজনীকে। এটা কি সেই রজনী? ভালো পরিবেশ, সুন্দর পরিবার পেয়ে রজনীর শারীরিক দিক আগের চেয়ে অনেক উন্নত। অভি একদৃষ্টে চেয়ে রইল। রজনী একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। যেদিন প্রথম অভিকে ভালোবেসে, ভরসা করে, 3 কবুলের মাধ্যমে জীবনের অন্য একটি ধাপে প্রবেশ করেছিল সে, সেদিন কি ভেবেছিল তাদের ভবিতব্যে এই লেখা রয়েছে? কোনোদিন কল্পনাও করেনি এইরকম পরিস্থিতি নিয়ে অভির মুখোমুখি হতে হবে। আদ্র যদিও বলেছিল, বেশি অস্বস্তি হলে সামনে আসার দরকার নেই। নিজের ঘরে বসেই সাইন করে দিও। কিন্তু রজনী তবুও এসেছে। এটাই তো শেষ দেখা। আর কোনোদিন দেখা নাও হতে পারে। তাই শেষবারের মতো একটু দেখে নিক অভিকে। আদ্রকে বিয়ে করলেও অভির প্রতি কোনো রাগ নেই রজনীর, অভিযোগ নেই, শুধু আফসোস হয়। একটা ভালো জীবন তাদেরও হতে পারত। কিন্তু ভাগ্য যখন তাদের একসাথে রাখতে চাইছে না, তখন এসব ভেবে লাভ কি? তার চেয়ে বরং যে সুখটুকু সে পেতে যাচ্ছে, সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকুক। একটু স্বার্থপর মাঝে মাঝে হতে হয়, অন্তত নিজের জন্য। রজনী, নিন। একটা কাগজ তার দিকে বাড়িয়ে ধরল আদ্র। অভি ততক্ষণে সাইন করে দিয়েছে। এবার রজনীর পালা। না চাইতেও হাতটা একটু একটু কাঁপল। অদ্ভুত এক মুহূর্ত। ভীষণ দোটানা। একবার ইচ্ছে করে, সব ছেড়ে দিয়ে অভির সঙ্গেই চলে যেতে। ছোট্ট খড়কুটোর ঘরে শুয়ে অভির বুকে মাথা রেখে চাঁদের আলো গায়ে মাখাতে। আবার ইচ্ছে করে, কি দরকার? একবার তো গিয়েছিলই। লাভ হয়েছে,
পেয়েছে কোনো সুখ, নাকি দিনের পর দিন প্রাপ্তির খাতা জিরো দিয়ে পূর্ণ হয়েছে? আজ যখন সব জিরো উঠিয়ে নিতে আদ্র এসেছে, তখন কেন এত দ্বিধাদ্বন্দ্ব? অভিও তো নিজের জীবনে ভালো আছে। আরেকটি বিয়েও নাকি করেছে। আদ্র নিজেই খবরটা বলেছে তাকে। মৃদু নিঃশ্বাস ফেলে কাগজের উপর সাইন করে দিল রজনী। সাইন করার পরও তার বিশ্বাস হচ্ছে না, এখানে অভি রজনীর সমস্ত সম্পর্ক শেষ। এখানেই সমাপ্তি। আর কোনোদিন কোনো অধিকার নিয়ে অভির সামনে দাঁড়াতে পারবে না। বুকটা মুচড়ে উঠল। এই অদ্ভুত দোটানার কথা কাকে বলবে রজনী? কে বুঝবে? শুনুন। ধরে আসা গলায় আদ্রকে ডেকে উঠল। আদ্র কাগজগুলোতে চোখ বুলাচ্ছিল, রজনীর ডাক পেয়ে রজনীর দিকে তাকালো। সেই সঙ্গে তাকালো আরও এক জোড়া চোখ। বলছিলাম কি, আমি কি উনার সাথে একটু আলাদা কথা বলতে পারি? এটাই শেষ। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সাহস করে বলল রজনী। অভি অবাক হলেও আদ্র স্বাভাবিক কণ্ঠে উত্তর করল। নিশ্চয়ই, অভি সাহেব, আপনি রজনীর সঙ্গে ভেতরে যান। আমার উকিলের সঙ্গে কথা আছে। অভি এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেও পরমুহূর্তে নিঃশব্দে উঠে দাঁড়াল। রজনীর পিছু পিছু কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে চলল। নিজের বেডরুমে অভিকে নিয়ে আসলো রজনী। বিছানায় বসার ইশারা করে নিজেও মুখোমুখি বসল। একটা সময় কতটা আপন ছিল রজনী, চেনা জানা। আর আজকে তার সামনেই ইতস্ততবোধ হচ্ছে। যেই মানুষটা তার আন্ডারওয়্যারটা অবধি একসময় ধুয়ে পরিষ্কার করে রাখত, সেই মানুষটার চোখে চোখ রাখতেও অস্বস্তি হচ্ছে। নিঃশ্বাস অস্থির লাগছে। সময় যে প্রবহমান, এর মাধ্যমেই প্রমাণিত হলো আরও একবার। হঠাৎ এভাবে ডেকে আনাটা ঠিক হয়নি তোমার। মিয়াদ্র কি নাকি মনে করলেন? আর্দ্রতার সঙ্গে মুখ খুলল অভি। রজনী বলল, উনি কিছুই মনে করবেন না। উনার চিন্তাভাবনা ছোট না। কেন ডেকে আনলা? আগে তো তুই করে বলতা, এখন হঠাৎ তুমি? আগে তুমি আমার বউ ছিলা। আর এখন? চুপ করে রইল অভি। কথা আগালো না। দীর্ঘশ্বাস ফেলে রজনী বলল, তোমার দিনকাল কেমন যাচ্ছে, জানার জন্য ডেকে আনলাম। আর কোনোদিন আমাদের দেখা হবে না, কথা তো দূরেই থাক। সেকেন্ড তিনেক সময় নিয়ে ক্ষীণ গলায় অভি উত্তর দিল, ভালো আছি। তোমার বউ? জানি না। অভির দায়সারা ভাব। কেন? সে কই? বাপের বাড়ি। ঝগড়া করে চলে গেছে? অভি মিথ্যে করে বলল। ঘুরতে গেছে। ওহ। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল অভি। তারপর নিজে থেকে প্রশ্ন করে উঠল, তোমার ভাইদের খোঁজ খবর জানো কিছু? উহু, তারা আমার খোঁজ পেলে নিজেরাই দেখা করার চেষ্টা করবে আমি জানি। আদ্র মেশতাকের মতো এতবড় কারো সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আর তারা দেখা করতে আসবে না, এটা অসম্ভব। তুমি তখন কি করবা? কি করব? কিছু করার আছে? আসুক, দেখুক, আমি কতটা সুখে আছি। শুধু হ্যাঁ, দূরত্ব বজায় রেখে চলব। দুঃখে পড়ে মানুষ চিনতে শিখে গেছি। অভি একটুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ অপরাধী কণ্ঠে বলে উঠল, আমার জন্যেই তোমার জীবনটা নষ্ট হয়ে গেছিল। রজনী প্রত্যুত্তর করার আগে ঠোঁটের কোণ প্রসারিত করল। ভাগ্যিস, নইলে কোনোদিন আদ্র সাহেবের দেখাই পেতাম না। আমি ভাবতেও পারছি না, উনার বউ হব আমি। মানে, একবার ভাবো, কিভাবে সম্ভব? জীবন নাটকের চাইতেও নাটকীয়, বলে না? হু। দু জনেই চুপ। কেউ কোনো কথা খুঁজে পেল না আর। অভি ফ্লোরে তাকিয়ে আছে, রজনী হাতের নখ খুঁজছে। এমন সময়ে দরজায় নখ পড়ল। আদ্র দাঁড়িয়ে আছে। দু জনেই তার দিকে তাকালো। আদ্র সৌজন্যমূলক হাসি ঠোঁটের মাঝে ফুটিয়ে রজনীকে উদ্দেশ্য করে বলল, কথা কি শেষ? আসতে পারি? আসুন। ঠান্ডা গলায় অনুমতি দিল সে। আদ্র ভেতরে ঢুকতেই অভি দাঁড়িয়ে পড়ল। আমি তাহলে যাই? আমতা আমতা করে বলল অভি। আদ্র বলল, আরে বসুন, সমস্যা নাই। না, না, যাই আমি। ওদিকে কাজ পড়ে আছে। রজনী কোনো কথা বলল না। অভি পালাতে চাইছে, পালাক। এখন এখানে সবাই তার অপরিচিত, আর অপরিচিতদের মাঝে বেশিক্ষণ বসে থাকা যায় না। আদ্র জোরজবরদস্তি করলেও অভিকে রাখতে পারল না বেশিক্ষণ। রজনীকে শুকনো মুখে একবার আসি বলেই অভি বেরিয়ে গেল। আদ্র বলেছিল, তার গাড়িতে করে যেতে। মোতালেব তাকে নামিয়ে দেবে, কিন্তু অভি রাজি হল না। অভি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি নামল। আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে। জুবুথুবু রজনীর পাশে গিয়ে বসল আদ্র। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আমি আপনাদেরকে জোর করে আলাদা করে দিলাম না তো? রজনী ছলছল চোখে তাকালো। তার মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে। সে জানে না কেন, কিন্তু ভীষণ কান্না পাচ্ছে তার, ভীষণ। আদ্র রজনীর হাতজোড়া শক্ত করে চেপে ধরে বলল, প্লিজ কাঁদবেন না, আমার কষ্ট হয়। জ্বলতে থাকা সিগারেটটা বৃষ্টির ফোঁটায় নিভে গেল।
সেটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে পকেটে হাত গুজে হাঁটতে লাগলো অভি। আশেপাশে কেউ নেই, সবাই কোথাও না কোথাও ঠাঁই নিয়েছে। সবার একটা নিজের বাড়ি আছে। আফসোস, অভির কোনো নিজের বাড়ি হলো না। সকালের নাস্তা করতে বসেছে অভি আর তার পরিবার। বড় ভাবি আনিকা অভির প্লেটে ভাজি বেড়ে দিলেন, অভি অন্য আরেকটি প্লেট থেকে রুটি তুলে নিল। দোলা চলে যাওয়ার পরের দিনই ওই বাসা ছেড়ে দিয়ে আবার নিজের পরিবারের সাথে একত্র হয়েছে অভি। শুভ ইনিয়ে বিনিয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল, বউ আনতে যাবে কি না। অভি সরাসরি না বলেছে। অপরদিকে জোহরা বেগম দোলাকে আনার ব্যাপারে কিছু না বললেও তার দোয়া ছাড়া অভির সংসার এক মিনিটও চলবে না, এটাই তার বাস্তব প্রমাণ, এমন কথাই বারবার বলেছেন। অভি জবাব দেয়নি, জবাব দিতে ইচ্ছে করেনি। খাওয়া দাওয়া অর্ধেক হলো কেবল, এমন সময়ে উঠোন থেকে পরিচিত কারো গলার স্বর ভেসে এলো। আনিকা উকি দিয়েই চোখমুখ কুঁচকে ফেলল। ঘরে এসে ফিসফিস করে বলল, তোমার বউ আইছে। অভি হাত ধুয়ে উঠে দাঁড়ালো। একটা ব্যাগ নিয়ে ক্লান্ত চেহারায় দোলা দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর ঢোকার সাহস পাচ্ছে না। অভিকে বেরিয়ে আসতে দেখে শুকনো ঢোক গিলল। ব্যাগ উঠোনে ফেলে এক প্রকার ছুটে অভির হাতজোড়া মুঠোয় ভরে নিল। আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, আমায় মাফ করো তুমি, আমায় মাফ করো। আমি আর তোমার কথার বাইরে এক পাও দিব না। তুমি যেমনে বলবা ওমনেই চলব। পাক্কা ওয়াদা দিতাছি। বলতে বলতে ঝোড়ো করে কেঁদে ফেলল। কেন যেন শক্ত হতে গিয়েও হতে পারল না অভি। গম্ভীর কণ্ঠটা নাড়িয়ে বলল, ভিতরে যাও, আম্মার পায়ে ধইরা মাফ চাও। উনি মাফ করলেই আমি মাফ করুম। আর থাকলে এইখানে থাকন লাগব। আমি আলাদা হইতে পারুম না। হাতের উল্টোপাশ দিয়ে চোখ মুছতে মুছতে ফ্যাসফ্যাসে গলায় উত্তর দিল, তুমি আমারে যেইনে রাখবা হেইনেই থাকুম। তোমার লগে থাকতে পারলেই হইল। আর কিচ্ছু চাই না। ব্যাগ ফেলে রেখেই ঘরের ভিতর পা দিল দোলা। অভি যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো। ব্যাগটাকে এক হাতে তুলে ঘরের ভেতর ঢুকল। দোলা অনেকক্ষণ ধরে জোহরা বেগমের পা আঁকড়ে ধরে বসে রইল। প্রথম কাইকুই করলেও দোলার কান্না দেখে জোহরা বেগমের রাগ গলে গেল। তিনি দোলাকে থাকার অনুমতি দিলেন, কিন্তু বললেন, আনিকার মতো কাজকর্ম করে থাকতে হবে। বিলাসিতা করলে চলবে না। দুপুরের খাওয়া দাওয়ার পর অভি শুয়ে আছে নিজের ঘরে। দোলা হাত মুছতে মুছতে ঘরে ঢুকে দরজা আটকে দিল। অভির ভাবান্তর নেই, শূন্য চোখে সিলিং এর দিকে তাকিয়ে আছে একদৃষ্টে। দোলা শরীর থেকে ওড়না খুলে পাশে রেখে অভির রোমশ বুকে মাথা গুজল। মিনমিনিয়ে প্রশ্ন করল, উনার কি বিয়া হইয়া গেছে? কার? অভির দায়সারা ভাব। আপনের আগের বউয়ের। তা দিয়া তোমার কাম কি? আর একটা উল্টাপাল্টা কথা কইলে। অভির কথা শেষ হওয়ার আগেই দোলা তড়িঘড়ি করে বলে উঠল, এই না, না, আমি উল্টাপাল্টা কিচ্ছু কমু না, বিশ্বাস করেন। আমি এমনই জিগাইছি। শান্ত হয় অভি। তারপর নরম সুরে বলল, না হয় নাই, হইলে টিভিতেই দেখবা। ওত বড় নায়ক তো আর লুকাইয়া বিয়া করব না। ধুমধাম কইরা বিয়া করব। হুম, তালাক দিয়া দিছেন? হ। জনেই নীরব হয়ে পড়ল। দোলার কেন যেন মনে হলো, অভির মন খারাপ। রজনীর জন্য নয়তো? প্রশ্নটা করতে গিয়েও করল না সে। অভিকে রাগাতে চায় না। অতিরিক্ত সন্দেহ এবং বদমেজাজের কারণেই আগের স্বামীর সংসার করে উঠতে পারেনি সে। এবারও যদি না পারে, তাহলে তার বাবা বলে দিয়েছে, দুচোখ যেদিক খুশি সেদিকে চলে যেতে। সে আর মেয়ের বোঝা ঘাড়ে টানতে পারবে না। তাই সুরসুর করে আবার অভির কাছেই ফিরে এসেছে সে। নিজের মনও বলছে, এবার একটু সংসার নিয়ে সিরিয়াস হওয়া দরকার। সংসার তো কোনো খেলা না। অভির রোমশ বুকে মুখ ঘষল দোলা। অভির সুরসুরি লাগল। মৃদু ধমকের স্বরে বলল, কি করতেছ? লাগতাছে, লাগুক, আমার আদর চাই। আহ্লাদি কণ্ঠ দোলার। অভি কপাল কুঁচকে ফেলল। ঢং রাখো তো। ঢং না, সত্যি আমার আদর চাই। আদর নাই, না থাকলে আমি বানাইয়া নিমু। বলে উঠে বসল দোলা। তারপর পা দিকে ফাঁক করে অভির পেটের উপর চড়ে বসল সে, তবে সম্পূর্ণ ভার অভির গায়ের উপর দিল না। অভি হৈ হৈ করে উঠল। আরে কি করতেছ? ধুরো, মাত্র খাইয়া আইসি। মেজাজটা। অভি কথা শেষ করতে পারল না, তার আগেই নিজের ঠোঁটে অন্য কারো ঠোঁটের অস্তিত্ব অনুভব করল। না চাইতেও দোলার পিঠে হাত ছড়িয়ে জাপটে ধরল সে। রজনীর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার বিরক্ত লাগছে, এই বিয়ে ফিয়ে ক্যান্সেল। দুপুর থেকে ঘন্টা পাঁচেক সময় নিয়ে কি সং সাজিয়ে দিয়েছে তিনজন মিলে। তার উপর গায়ের শাড়িটা এর ভারী। কয় মন কে জানে, এগুলো পুঁতি নাকি পাথর। উফ আল্লাহ, বিরক্তিতে তেতো হয়ে আছে মুখের ভেতরটা। পেট গুড়গুড় করছে, গা গুলোচ্ছে। বমি টমি হবে নাকি আবার।
পার্লারের একটা মেয়ে রজনীর চুলের সেটিংগুলো চেক করছিল। রজনী তাকে মৃদু কণ্ঠে বলে উঠল, আমার ফোনটা বেডরুমেই রেখে এসেছি। একটু কষ্ট করে আদ্র সাহেবকে কোনোভাবে ডেকে পাঠাতে পারেন, প্লিজ? জরুরি দরকার। মেয়েটা প্রত্যুত্তরে নরম কণ্ঠে, জি, বলে বেরিয়ে গেল। আদ্র, পরনে ডিপ মেরুনের শেরওয়ানি। মাথায় পাগড়ি নেই, বাম হাতের ঘড়িটা এত সুন্দর দেখতে। দূর থেকেই চকচক করছে যে বোঝা যায়। ঘরে ঢুকে দরজাটা আটকে রজনীর দিকে এগিয়ে এলো সে। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? ঘোর প্রবলেম। আমার এসব সহ্য হচ্ছে না। অনেক অস্বস্তি লাগছে, বলে গায়ের ভারী ভারী গয়নাগাটি গুলোর দিকে ইশারা করল সে। আদ্র ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, একটু সহ্য তো করতেই হবে। কিন্তু আমার কেমন যেন লাগছে। বমি হবে মনে হচ্ছে। প্লিজ, প্লিজ, বমি করে এখন সর্বনাশ করে দিয়েন না। আমি বমির ট্যাবলেট আনাচ্ছি। ওকে? আদ্র বেরিয়ে যেতে গিয়েও গেল না। আবার পেছনে ঘুরল। সেকেন্ড কতক একদৃষ্টে রজনীর দিকে তাকিয়ে রইল। রজনী প্রথমে তার দৃষ্টির অর্থ ধরতে না পারলেও পড়ে পারল, আর পারতেই লজ্জায় গুটিয়ে গেল। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? এভাবে তাকাতে হয়? আর কতক্ষণ পর থেকে তো রজনী তারই। মানুষটা এত রসিক। রজনী তৎক্ষণাৎ আদ্র, একটা নিক নেম দিয়ে দিল, রসিক প্রেমিক। পরক্ষণেই মুচকি হেসে উঠল সে। আদ্র এবার এগিয়ে এলো, রজনী ভ্যাবাচ্যাকা খেয়ে হাসি থামালো। ফ্যালফ্যাল করে তাকালো তার দিকে। রজনীর সামনে হাঁটু গেড়ে বসল আদ্র। মেহেদিতে লাল টকটকে হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে ভরাট কণ্ঠে বলে উঠল, আপনার এসব অসহ্যকর লাগছে, তাই না? আমি পারলে একদম সাদামাটা বিয়ের আয়োজন করতাম। কিন্তু কত নামি দামি গেস্ট আসবে, বুঝছেনই তো। তাই একটু ধৈর্য ধরেন, অন্তত আজকের দিনটা। এরপর আর কখনো এসব সহ্য করতে হবে না আপনাকে। আপনি আর 10টা সাধারণ নারীর মতো নিজের সংসার গুছিয়ে রাখবেন শুধু। আপনাকে কখনো কোনো ঝামেলার ভেতর দিয়ে নিব না আমি। প্রমিস। বলেই ডান হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল আদ্র। রজনীর অস্বস্তিকর ভাবটা নিমিষেই হাওয়ায় উবে গেল। লোকটা এত ভালো কেন? এই কেন? উত্তর আদৌ কোনোদিন খুঁজে পাবে কি রজনী? রজনী মৃদু গলায় বলল, আপনার অপমান হোক, এমন কোনো কিছু আমি করব না। এইটুকু ধৈর্য ক্ষমতা আমার আছে। সেটা আমি জানি। আপনিও আমাকে ভালোবাসেন, আমি বুঝি। রজনী লজ্জা পেয়ে গেল। কথাটা ঘুরানোর জন্য বলল, আচ্ছা, আপনি তো এখনো আমাকে আপনি আপনি করে বলেন। লোকে কিছু ভাববে না? ভাবলে ভাবুক। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একদম তুমি তুমি। এর আগে আপনিই থাকুক। আচ্ছা, হেসে উঠল সে। আদ্র উঠে দাঁড়ালো। আমি বমির ট্যাবলেট আনিয়ে দিচ্ছি। আর খিদে পেয়েছে? রজনী উত্তর দিল, ট্যাবলেট লাগবে না, মন ভালো হয়ে গেছে। আর খিদে পায়নি। পেলে আপনাকে জানাবো। আপনি আমার ফোনটা আমার বেডরুম থেকে এনে দিন না। উদ্ধৃতি চিহ্ন। দিচ্ছি ম্যাডাম। আদ্র বেরিয়ে গেল। রজনী হেলান দিয়ে বসল চেয়ারে। বিয়ে নিয়ে মেয়েদের কত জল্পনা কল্পনা থাকে। তারও ছিল, তবে সেটা অভিকে বিয়ে করার সময়। এখন নেই, আবার আছেও। কনভেনশন হলো রঙিন আলোতে ডুবে রয়েছে। যেদিকে চোখ রাখা যায়, চোখ ধাঁধানো আলো। আর লোকে লোকারণ্য। এত লোক গরুর হাটেও হয় কি না সন্দেহ। ঘন্টা 2 হলো স্টেজে বসে রয়েছে রজনী। বিরক্তি যে লাগছে না, তা ভুল। একটু একটু লাগছে, সম্পূর্ণ লাগতে পারছে না আদ্র, কারণে। কেননা সে তার কথা রেখেছে। রজনীকে লোকের প্রশ্নের মুখে পড়তে দিচ্ছে না। তাদের হঠাৎ বিয়ে নিয়ে অনেক প্রশ্ন সবার, সবকিছু আদ্র খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছে। সবাইকে সব প্রশ্নের উত্তর দিচ্ছে, একবারও মুখ থেকে হাসি মুছল না। রজনী অবাক চোখে চেয়ে থেকে চোখ সরিয়ে নিল। মনে মনে বলল, মানতেই হবে, এনার ধৈর্য আছে। বাহ! রাত 8টার দিকে কাজী এলেন, উকিল এলেন। নাসির উদ্দিন আদ্র রজনীর উকিল বাপ হলেন। জনকে দিকে বসিয়ে মাঝে পাতলা ফিনফিনে সাদা পর্দা টানিয়ে দেওয়া হলো। কাজী প্রথমে রজনীর কাছে কবুল জানতে চাইলেন। রজনী ঘোমটার তল দিয়ে চোখ উঁচিয়ে আদ্র দিকে তাকালো। আদ্র হাসিমুখে তার দিকেই চেয়ে আছে, বোঝা যাচ্ছে পর্দার ভেতর দিয়েও। মুচকি হেসে রজনী সায় দিল। আলহামদুলিল্লাহ, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল সমস্বরে। তারপর আদ্র তার তরফ থেকে কবুল জানালো। বিয়েটা হয়ে গেল। কি নাটকীয় ব্যাপার। একটা শব্দ, কবুল, অথচ এর জোর কতখানি। অবাক লাগে ভাবলে। বিয়ে হওয়ার পর বেশিক্ষণ রজনীকে স্টেজে রাখে না আদ্র। রজনীর যে শরীরটা খারাপ হচ্ছে, বুঝতে পেরে 10টার মধ্যেই তাকে তার রুমে পাঠিয়ে দিল সে। নাচগান যা করার কথা ছিল, তা এর মধ্যেই সেরে নেওয়া হলো।
ফুলে ফুলে সজ্জিত রুমটা, ঘ্রাণে মাথা ধরে আসছে, অন্যরকম নেশালো ঘ্রাণ। একজন এসে একটা প্লেটে অল্প কিছু খাবার দিয়ে গেল। কোনো পোলাও টোলাও না, গরম সাদা ভাতের উপর কালাবাউচ মাছ ভাজা। একপাশে অল্প একটু শুটকি ভর্তা। খাবার দিকেই জিভে জল চলে এলো রজনীর। আদ্র নিশ্চয়ই তার মনের কথা টের পেয়েই এই খাবার পাঠিয়েছে। লোকটা তার দিকে কত খেয়াল রাখছে। উফ, আপ্লুত হয়ে উঠল মনটা। ভাতগুলো শেষ করলে মেয়েটি প্লেট নিয়ে বেরিয়ে গেল। রজনী ভাবছে শরীর থেকে শাড়ি, গহনা খুলে ফেলবে কি না, তখনই অর্থী ঘরের ভেতর ঢুকল। ছোট্ট পুতুলের গায়ে গাঢ় নীলের আভা। এক টুকরো শুভ্র মেঘের ন্যায় লাগছে তাকে। রজনী হাত ইশারায় কাছে ডাকল। অর্থী খাটের উপর উঠে বসল। তুমি কিছু খেয়েছো অর্থী, নাকি খাবার আনাবো? প্রশ্ন করল রজনী। অর্থী মাথা এদিক ওদিক নাড়িয়ে জবাব দিল, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মাম্মাম। তুমি জোর করবে না একদম, প্লিজ। রজনী থমকালো এক মুহূর্ত। অর্থী তাকে কি বলে ডাকলো? মাম্মাম? হ্যাঁ, সে তো অর্থিরই মাম্মাম। অর্থী ব্যাপারটা বুঝতে পেরে মিটিমিটি হাসল। রজনীর বুকের উপর আলতোভাবে মাথাটা ঢুকিয়ে হাতে দিক দিয়ে জাপটে ধরে বলল, তুমি এখন থেকে আমার মাম্মাম। আমার আর কোনো দুঃখ থাকবে না। আমরা অনেক অনেক মজা করব, ওকে মাম্মাম? ওকে, ধরে আসা গলায় বলল রজনী। অর্থির মাথায় হাত বুলিয়ে দিল। অর্থির চোখ নিভে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। সারাদিন ওর উপর দিয়েও কম প্রেশার যায়নি। অর্থি নিভে আসা গলায় বলল, আমি রুমে যাই, আমার ঘুম পাচ্ছে মাম্মাম। যেতে হবে না, মাম্মাম ঘুম পাড়িয়ে দিচ্ছি। জুতো খুলো। কিন্তু এটা তো তোমার আর পাপার ঘর। তাতে কি, কোথাও লেখা আছে যে এখানে আমার অর্থি মামুনি ঘুমোতে পারবে না? কোনো কথা না, চুপচাপ শো। অর্থির পা থেকে জুতো খুলে নিচে রেখে দিল রজনী। তারপর উঠে গিয়ে বাহিরে একটি মেয়েকে ডেকে বলল, অর্থির স্লিপিং স্যুট নিয়ে আসতে। অর্থিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকল রজনী। মুখের সাজগোজ সব ধুইয়ে দিয়ে স্লিপিং ড্রেস পরিয়ে দিতেই অর্থির নিজের কাছে নিজেকে হালকা মনে হলো। দাঁত ব্রাশ করে আবার কোলে করেই বিছানা এনে শুইয়ে দিল রজনী। বিছানার উপরে থাকা ফুলের পাপড়িগুলো হাত দিয়ে সরিয়ে এক সাইডে রেখে দিল। অর্থিকে শুইয়ে দিল মাঝখানে। নিজেও পাশে হেলান দিয়ে বসে অর্থির চুলে বিলি কেটে দিতে লাগল। রজনীকে দু হাতে জাপটে ধরে কোলের মধ্যে মুখ গুজে একসময় গাঢ় ঘুমে তলিয়ে গেল অর্থি। রজনীর চোখটাও লেগে এলো একসময়। খুটখুট শব্দে রজনীর ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ মেলতেই দেখল চারপাশে অন্ধকার। মস্তিষ্ক সজাগ হতেই ভালোমতো চোখ খুলল সে। আগে হাত বাড়িয়ে অর্থিকে ধরল, অর্থি ঘুমোচ্ছে। তারপর নিজেকে ধাতস্থ করে উঠে বসল। ঘরের সব বাতি নেভানো, টেবিল ল্যাম্প জ্বলছে একটা। আর কিছু টিমটিম আলো দেওয়া ডিম লাইট। ঘাড় ঘুরাতেই কাবার্ডের কাছে দাঁড়িয়ে থাকা আদ্রকে দেখতে পেল রজনী। একটু চমকালো সে। কখন এলো ইনি? রাত কত হলো? সবাই কি চলে গেছে? নানান ধরনের প্রশ্নে ভেতরটা উসখুস করে উঠল তার। আদ্র নিজ থেকেই বলল, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, সরি। রজনীর চমক বাড়ল। হঠাৎ তুমি? তখনই তার মনে পড়ল আদ্র বলা কথাটা, বিয়ের পর থেকে তুমি। মৃদু হাসল সে। এই লোক দেখছি এক জবানের মানুষ। আপনি এখানে? গেস্ট চলে গেছে? রাত 1:30 বাজে। এতক্ষণ নিশ্চয়ই কেউ থাকবে না আর। আবার কালকে আসবে, বউ ভাতে। 1:30 বাজে। রজনী থতমত খেল। কতক্ষণ যাবৎ ঘুমোচ্ছে সে? রজনীর মনের কথা নিমিষেই পড়ে ফেলল আদ্র। কাবার্ড থেকে কি যেন বের করতে করতে বলল, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। তাই আমি ডাকিনি আর মা মেয়ে যেভাবে আরাম করে ঘুম দিয়েছ, এই জন্যে আর ডিস্টার্ব করার সাহস পাইনি। রজনী বিছানা ছেড়ে নামতে নামতে বলল, আপনি খেয়েছেন? হ্যাঁ। ওহ, আচ্ছা, চেঞ্জ করে ঘুমোতে আসুন। বলে নিজেও গয়নাগাটি খোলার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো আদ্র। রজনী থমকালো। আয়নার ভেতর দিয়েই আদ্র দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এদিকে ঘোরো। রজনী ঘুরে তাকালো। কি? 1 মিনিট। হাতের মুঠোয় থাকা বক্স খুলে একটা ছোট্ট সুন্দর নাকফুল বের করে আনলো আদ্র। চকচক করছে পাথরটা। হীরের হবে। রজনীর নাকে যেই নাকফুলটা, সেটা পার্লারের লোকজন শাড়ির সঙ্গে মিলিয়ে পরিয়েছে। তাই সেটা নিজ হাতে খুলে আদ্র হাতের নাকফুলটা পরিয়ে দিল রজনীকে। বলল, তোমার গিফট। রজনী বিমূঢ় হয়ে রইল। তার চোখ চিকচিক করছে জলে। এত ভালোবাসাও তার কপালে লিখে রেখেছিল বিধাতা? সে স্বপ্নেও কল্পনা করেনি। এই জন্যেই বোধ হয় বলে, আল্লাহ যা কেড়ে নেন, তার চেয়েও উত্তম কিছু দেন। রজনীর মনের অবস্থা টের পেয়ে তাকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নিল আদ্র।
স্তব্ধ রজনীর শরীরে কিছু একটা ছুটে গেল। শিরশির করে সমস্ত লোম দাঁড়িয়ে পড়ল। অজান্তেই হাত দুটো আদ্র পিঠ আঁকড়ে ধরল। আদ্র আরো শক্ত করে রজনীকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে রাখল। চোখের কোল ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল রজনীর। বিষয়টা আদ্র বুঝতে পেরে অন্যরকম গলায় বলে উঠল, কান্নাকাটি করছো কেন? আমি জড়িয়ে ধরলাম বলে? না, না, সঙ্গে সঙ্গে বলে উঠল রজনী। ভালো লাগছে। রজনী জবাব দিল না। পরম আবেশে আদ্র কাঁধের উপর মাথা এলিয়ে দিল। এভাবেই কেটে গেল অনেকটা মুহূর্ত। নীরবতা ভেঙে আদ্র সোজা হয়ে দাঁড়ালো। রজনীও কাচুমাচু হয়ে গেল। উল্টো ঘুরে আবার আয়নার দিকে মুখ করল। কাপা হস্তে চুড়িগুলো খুলতে লাগল। আর তার দিকে নির্নিমেষ চেয়ে রইল আদ্র। চুড়ি খোলা হলে কানের বড় ঝুমকো খুলে মাথার টিকলি খুলে রাখল রজনী। গলার বড় হার খোলার জন্য হাত বাড়াতেই আদ্র বলল, আমি খুলে দেই। মিষ্টি আবদারের বিপরীতে কিছু বলতে গিয়েও বলতে পারল না রজনী। মৃদু হেসে হাত সরিয়ে নিল। আদ্র মনোযোগ দিয়ে তার গলার হার খুলতে লাগল। সুরসুর করছে রজনীর শরীরের ভেতর। আদ্র আঙুলগুলো বড্ড জ্বালাচ্ছে। দাঁত কামড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। হাড় খোলা হলে হাঁপ ছেড়ে বাঁচল যেন। রজনী হালকা গলায় বলল, শাড়িটা চেঞ্জ করে নিব? আদ্র মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নাও। আচ্ছা, বলে ওয়াশরুমে ঢুকে গেল রজনী। এবং সেকেন্ড না গড়াতেই বেরিয়ে এলো আবার। বলল, আমার কোনো জামাকাপড় তো এই ঘরে নেই। আদ্র ব্যাপারটা বেমালুম ভুলে বসে আছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলল, তুমি চেঞ্জ করো, আমি নিয়ে আসছি। রজনী মৃদু হেসে আবার ওয়াশরুমে ঢুকে গেল। শাড়ি খুলে ভেতর থেকেই আদ্রকে ডেকে উঠলেও কোনো সাড়াশব্দ না পেয়ে অপেক্ষা করতে লাগল। ব্লাউজের পেছনে চেইন সিস্টেম করা। চেইনটা টেনে নামিয়ে নিজেকে আয়নায় আপাদমস্তক দেখে নিল এক পলক। প্রথম যেদিন এখানে এসেছিল আর আজকের দিনটা, কত পার্থক্য মাঝখানে। তার মতন এত সাধারণ মেয়ে যে কারো চোখে অতি অসাধারণ হয়ে উঠবে কল্পনাতেও ভাবেনি রজনী। কেউ যে তার মনবাড়িতে মুঠো মুঠো ভালোবাসা নিয়ে বেল টিপবে তাও জানা ছিল না। দরজায় মৃদু চাপড় পড়ল, ভেসে এলো আদ্র গলা। রজনী, দরজাটা খোলো। নিয়ে আসছি। রজনী ধ্যান ভেঙে দরজা খুলতে গিয়েও থমকে দাঁড়ালো। নিজের দিকে একবার তাকিয়ে দ্রুত খুলে রাখা শাড়িটা তুলে নিয়ে গায়ে জোড়ালো। তারপর খুব সন্তর্পণে দরজা খুলল। দরজার পেছনে নিজেকে আড়াল করে হাত বাড়িয়ে দিয়ে বলল, দিন। আদ্র দিল না। ভ্রু উঁচিয়ে বলল, এভাবে আড়ালে দাঁড়িয়ে আছো কেন? সামনে আসছো না কেন? আপনি বুঝবেন না। আপনি জামা দিন। তারা কণ্ঠে বলে উঠল রজনী। আদ্র মৃদু হেসে বলল, দিব না। দিব না মানে কি? দিব না মানে দিব না। রজনী গলায় কাঠিন্য যোগ করে বলল, একদম ফাজলামো না। দিন বলছি। রজনী, তোমার পেছনে ওটা কি? কি? রজনী চমকে পেছনে ফিরে তাকালো। এদিক ওদিক চোখ ঘুরিয়ে কিছু না দেখতে পেয়ে আদ্র দিকে ফিরতে ফিরতে আদ্র ভেতরে ঢুকে দরজা আটকে দিল। হাত থেকে শাড়িটা অটোমেটিক পড়ে গেল নিচে। অসার পাজরা নিয়ে পালাতে পারল না রজনী। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আদ্র দিকে ফিরেও ফিরল না। সারা গায়ে অস্বাভাবিক কাঁপন ধরছে। পিঠের মাঝখানে ডান দিকে একটু মোড় নিয়ে একটা ছোট্ট কালো কুচকুচে তিল ভেসে রয়েছে। আদ্র মাথা ঘুরে গেল। হাতে ধরে রাখা সাদা শাড়িটা ক্লজেটের উপর রেখে একটা হাত ওই তিল ধরার চেষ্টা করল। রজনী আতকে উঠে পেছনে সরল। আদ্র নিজেকে থামানোর কোনো চেষ্টা করল না এবার। রজনী এখন তার বৈধতার সম্পর্ক জনের। এখানে নিজের অনুভূতি আটকে রাখার প্রশ্নই তো আসে না। পেছনে থেকে রজনীকে বাহুডোরে আটকে নিয়ে তিলটির উপর নিজের অধরের স্পর্শ বসিয়ে দিল আদ্র। রজনী হাত পা নেতিয়ে গেল। লুটিয়ে পড়ল আদ্র বুকে। আদ্র চমকে বার কয়েক নাম ধরে ডাকল। রজনী, রজনী, এই রজনী। রজনীর সাড়া নেই। নেই কোনো হেলদোল। জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে আদ্র মুচকি হেসে বলে উঠল, এক্ষুনি যদি না উঠো, তবে তোমার ব্লাউজ খুলে ফেলবো আমি। কথাটি বলতেই রজনী ধরফর করে উঠে দাঁড়ালো। আজকে তার চাল আর খাটল না। আদ্র হু হু করে হেসে উঠল। রজনী ঠোঁট কামড়ে নিচ থেকে শাড়িটা তুলে নিল। গায়ে জোড়াতে জোড়াতে বলল, আপনি একটা বেশরম। বউয়ের কাছে শরমের কি আছে? তবুও, একদম হুটহাট সবকিছু। এমন কেউ করে? হুটহাটের অনুভূতিই অন্যরকম। সেটা তোমার মতো গাধি বুঝবে না। আমি গাধি? হতভম্ব কণ্ঠ। তা নয়তো কি? গাধিকে বিয়ে করেছেন কেন তাহলে? মেকি রাগ দেখালো রজনী। কারণ আমি গাধা যে, তাই। হেসে ফেলল রজনী। লোকটা গাধা কি না তা জানা নেই, তবে পাগল বটে। এবার বের হন, আমাকে চেঞ্জ করতে দিবেন কি না বলেন।
দিব না, আপনি কিন্তু। কথা শেষ হওয়ার আগেই রজনী থরথর করে কেঁপে উঠল। আদ্র তার কোমর টেনে খুব কাছে নিয়ে এসেছে। এত কাছে যে আদ্র গভীর শ্বাসগুলোও অনুভব করতে পারছে সে। রজনী চোখ নামিয়ে নিল। আদ্র ভেতর লজ্জাশর্মের বালাই নেই। রজনীর চোখের উপর নিজের অধর ছুঁয়ে গালের দিকে হাত বাড়াল। রজনী মাথা সরিয়ে নিল। মৃদু কণ্ঠে বলল, এটা বাথরুম। আদ্র মুচকি হেসে সঙ্গে সঙ্গে রজনীকে পাজাকোলে তুলে নিল। এক হাতে দরজার নব ঘুরিয়ে রজনীকে নিয়ে বেডরুমে পা রাখতেই রজনী কাইকুই করে বলার চেষ্টা করল, অর্থী আছে। আদ্র জবাব দিল না। এই ঘরের সঙ্গে আরেকটা এটাচড রুম আছে, তবে সেখানে কোনো বেড নেই। আদ্র পার্সোনাল সোফা ঘর বলা চলে। সেই ঘরে নিয়ে গেল রজনীকে। সোফার উপর বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল। রজনী লজ্জায় নতজানু। আদ্র বলল, এখন আর প্রবলেম নেই তো, তাই না? নির্বাক রজনী, উত্তর দেওয়ার মতো শক্তিটাও যেন নেই। আদ্র হাত ঘড়িটা খুলতে খুলতে বলল, আর একটুও যদি ডিস্টার্ব করো, তবে আমি। কি? আদরের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। রজনী আবার মাথা নুইয়ে ফেলল। কোলের উপর হাতজোড়া রেখে উসখুস করছে। আদ্র ক্ষণকাল রজনীর দিকে তাকিয়ে রইল। তারপর আচমকা রজনীকে জড়িয়ে ধরে ফিসফিস কণ্ঠে বলল, ফিল দিস মোমেন্ট রজনী। সব মেয়ের জন্য এই মোমেন্টটা অনেক স্পেশাল। ফিসফিস করে কথা বলার দরুন আদ্র শ্বাসগুলো ঘাড়ের উপর আছড়ে পড়ল। রজনীর বুক ফুঁড়ে উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। অজান্তেই আদ্র পিঠটা আঁকড়ে ধরল দৃঢ়ভাবে। আদ্র নিজের মাথা তুলে ওষ্ঠদয় রজনীর দিকে এগিয়ে নিল। এবার সরে গেল না রজনী, কাঁপল না, অস্থির হল না। স্থির মনে অনুভব করতে লাগলো চেনা অনুভূতিগুলোকে, তবে নতুন রূপে। রাতের মধ্য প্রহরে ভালোবাসায় সিক্ত হয়ে ওঠা কপত কপতিকে দেখে দেয়ালগুলোও যেন লজ্জা পেয়ে গেল। সমাপ্ত।